হিমালয় ভারতের উত্তর দিকে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা এক সুবিশাল পর্বতমালা, যা কিনা ভারতীয় ভূখণ্ডকে আলাদা করেছে টিবেটিয়ান প্ল্যাটো থেকে, আর দক্ষিণ এশিয়া আর তিব্বতের সংস্কৃতিকে করেছে গভীরভাবে প্রভাবিত। বিশাল বিশাল পাহাড়ের চূড়া, তীব্র গতির খরস্রোতা নদীর উচ্ছলতা, প্রকৃতির বিশালতা এবং সৌন্দর্যে মোড়া মায়াবী পৃথিবী মোদের কোণে সৃষ্টি করে এক ওস্তাচ্চর্য আবেশ। আর এই আবেশের মূলে রয়েছে এক অপরিসীম শান্তির অনুভূতি। এমনই সব অনুভূতির সাক্ষী নিয়ে আজ আমি এবার হাজির আপনাদের সামনে। সঙ্গে নিয়ে এসেছি অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের অনন্য সুন্দর সব অভিজ্ঞতা আর ভ্রমণের প্রতিটি মুহূর্তের বিবরণ। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আর এই ভিডিওটা উপভোগ করুন শেষ পর্যন্ত। সুপ্রভাত বন্ধুরা, আর একটা সুন্দর সকাল, দারুণ সুন্দর মর্নিং, খুব সুন্দর ঝলমলে দিন আজকে, আর ঠান্ডাও আছে। কালকে রাতে টেম্পারেচার ডিপ করেছিল, প্রায় 7-8 ডিগ্রি রেঞ্জে নেমে গেছিলো, ফলে নাইটটা ছিল খুব চিল। তো সকালবেলা এখন রোদ্দুর উঠেছে, ফলে কিছু টেম্পারেচারটা কিছুটা একটু বেশি, তবুও 15-16 ডিগ্রির বেশি তো হবে না। তো যাই হোক, এরকম একটা সুন্দর সকালে আমাদের আজকে নতুন করে আবার জায়গাটাকে এক্সপ্লোর করা শুরু হবে আর কি। তো আমরা আছি এখন রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডটা হলো কালিম্পং ডিস্ট্রিক্টে, আপনার শিলিগুড়ি থেকে মোটামুটি 85 কিলোমিটার দূরে, পাহাড়ের ওপরে প্রায় 3000 ফিট, 2800 ফিট আবার সি লেভেলে রকি আইল্যান্ড। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, ঝুপঝুপ করে শব্দ হচ্ছে। তো আমি এটাকে সেন্টার করে যতগুলো জায়গা আছে আশপাশে, মোটামুটি দর্শনীয় জায়গা আর কি, ওয়েল নন দর্শনীয় জায়গা, সেই জায়গাগুলোতে আমি যাব। তার মধ্যে একটা হবে মেজর জায়গা হবে সুলতানেখোলা। এছাড়া সুলতানেখোলা ছাড়া যে সমস্ত অন্যান্য স্পটগুলো আছে সেগুলো দেখাবো, যতটা সম্ভব দেখাবো, আজকে এক্সপ্লোর করবো। তো সঙ্গে থাকবে বন্ধুরা, ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, আমি ইন্টারেস্টিং করে বানাবো আপনাদের জন্য। আর একটা কথা বলতে চাই যে যতটা সম্ভব পুঙ্খানুপুঙ্খ করে দেখাবো, যাতে করে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের বুঝতে সুবিধে হয়, সহজে কম খরচে যাতে আপনারা ঘুরতে পারেন সেই টার্গেট নিয়ে আমি বানাচ্ছি। যদিও একটা গাড়ি ভাড়া লাগেই, সেটাকে অ্যাভয়েড করা যায় না, কারণ সব জায়গাতে তো বাস যায় না, সেখানে হয়তো গাড়ি রিজার্ভ করতে হয়। তবুও তারই মধ্যে যতটা সম্ভব রিজনেবল প্রাইসে গাড়ি রিজার্ভ করেও কীভাবে ঘোরা যায় সেটা আপনাদের দেখাবো আমি। বন্ধুরা, আজ একটা খুব সুন্দর ঝকঝকে সকাল, একদম রোদ ঝলমলের দিন, তার মধ্যে একটা ঝাকাস ব্রেকফাস্ট, খুব সুন্দর। দেখুন, আমার প্রিয় ব্রেকফাস্ট লুচি আর আলুর দম খেতে খুব ভালোবাসি। তো এরা লুচি আলুর তরকারি দিয়েছে আমাকে, তার সাথে রয়েছে এদিকে দুটো কলা, বেড়াটা খেতে হবে আমাকে। তো এই ব্রেকফাস্ট দিয়ে আমরা আমাদের সকাল শুরু করছি আর কি। এরপরে ব্রেকফাস্ট খেয়ে মোটামুটি 15-20 মিনিট পরে গাড়ি আসবে, আমরা বেরোবো সাইট সিইং করতে। বন্ধুরা, গাড়ি এসে গেছে, এখন গাড়িতে করে আমরা এক্সপ্লোর করতে চলেছি পুরো সব জায়গাগুলো, এখানে যতগুলো জায়গা আছে সবকটা জায়গা। তো চলুন তাহলে আমার সাথে। রকি আইল্যান্ড থেকে আমরা চলেছি বন্ধুরা সুলতানেখোলার পথে। বন্ধুরা, নেপালি ভাষায় সুনতালা মানে হলো অরেঞ্জ,
তো সেইখান থেকে নাম হয়েছে সুলতানা খোলা। খোলা মানে হলো নদী, এটা আপনারা হয়তো জানবেন। তো সেইখান থেকে জায়গাটার নাম হয়েছে সুলতানা খোলা। देखुन पंकज भाई गाड़ी चलाচ্ছেন। तो पंकज भैया आप कितना कितना दूर जाते हो आप रॉकी आइलैंड से गाड़ी लेके? ये तो आपका हो गया दार्जिलिंग हो गया, कालिम्पोंग हो गया, अच्छा। लाभा ऋषभ जी सारा कवर सारा कवर करता है। डुवर्स हो गया, अच्छा दादापाड़ा अच्छा। से लेकर गोरुमारा, आप लाटागुड़ी, नेपाल फेपाल लेके जाते हो लोगों को? नेपाल हाँ, जाते नेपाल भी जाते हैं। भूटान नेपाल सब जाते हैं। अच्छा भूटान नेपाल सब जाते हैं। দেখুন বন্ধুরা এতগুলো ময়ূর, 1 2 3 4 5 6 7 8 9, আমার চোখে তো 9টা 10টার মতোই আসছে। দেখুন এত ময়ূর একসাথে, খুব রেয়ার দৃশ্য কিন্তু এটা। এটা नेवड़ाखाली फॉरेस्ट 15 है क्या? इधर में 2-3 चला गया 15 है। तो 20 से 25 के आसपास में। हाँ वो दूर में भी 20 से है। 25 के आसपास है। ওয়ান্ডারফুল, অসাধারণ। এই দেখুন বন্ধুরা ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি গাড়ি থেকে নেমে পড়েছি। দেখুন ঠিক সেন্টারটা স্ক্রিনের দেখা যাচ্ছে। বন্ধুরা যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম হলো কালিম্পং ডিস্ট্রিক্টের ফাড়ি। এখান থেকে আরও মোটামুটি 8 ঘন্টার মতো টাইম লাগবে, 8 ঘন্টার মতো। তো আমাদের ডেস্টিনেশন পৌঁছাবে, মানে সুলতানা খোলাতে পৌঁছাবে। বন্ধুরা কি সুন্দর পাহাড়ি জনপদ ফাড়ি। বন্ধুরা এই হলো সুলতানা খোলার হ্যাঙ্গিং ব্রিজটা। এটা একটা আইকনিক হ্যাঙ্গিং ব্রিজ। এইটার ছবি আপনারা অনেকে দেখেছেন বিভিন্ন ইকো ট্যুরিজম এর ওয়েবসাইটে। এটা ক্রস করে আমি উল্টো দিকে যাব। তো এখানে অ্যাট এ টাইম 5% অ্যালাউড। আর এখানে রয়েছে বসার একটা বেঞ্চ, আর পেছনে আমাদের কার পার্কিং জোনটা রয়েছে। চলুন তাহলে আস্তে আস্তে ইন্টারেস্টিং হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করি। বন্ধুরা ক্রস করছি এই ব্রিজটা, অলরেডি কিন্তু দুলতে শুরু করেছে। এখানে যে দেখার খুব একটা কিছু জিনিস আছে বন্ধুরা ঠিক তা না, তবে ওভারঅল জায়গাটা একটা দারুণ সুন্দর। একটা কী বলবো, গাছে মোড়া, পুরো গাছে ঘেরা, সবুজের সমারোহ, একটা ছোট নদী বয়ে যাচ্ছে কুলকুল করে, আর ভীষণ ট্রাঙ্কুইল এই পরিবেশটা। তো এইটার জন্য সুলতানা খোলা বিখ্যাত, এই পরিবেশটার জন্য। সামনে রয়েছে একটা রিসর্ট, সেই রিসর্টে আগে থেকে বুক করে আসতে হয়, দেখাচ্ছি সামনে গিয়ে রয়েছে। আপনারা এখানে এসেও থাকতে পারেন, আবার রকি আইল্যান্ড হোমস্টেতে থাকতে পারেন যেখানে আমি ছিলাম। এই হলো রাস্তাটা, ওইখানে কার পার্কিং জোনটা রয়েছে অনেকটা দূরে, এই গাড়িগুলো দাঁড় করানো রয়েছে যে দেখুন। ওইখান থেকে আমি হাঁটতে হাঁটতে মাঝখানে ব্রিজটা পড়লো, আর এদিকে দেখুন এই নদীটা, ছোটো ছোটো পাথর নদীর গায়ে গায়ে, আর খুব হালকা একটা স্ট্রিম, ছোট্ট একটা নদী বয়ে চলেছে কুলকুল করে। জনমানব শূন্য জায়গা, একদম নিস্তব্ধ নিরালা। হ্যাঁ এটা হলো বন্ধুরা সুলতানা খোলার রিসর্টটা। এখানে লেখা আছে দেখুন, সুলতানা খোলা নেচার রিসর্ট, ওয়েলকাম টু কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন। তো এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, আর এর ভেতরে এখন ঢোকা তো নিষেধ। দেখে নিন এখানে রিসর্ট আছে, এই যে কটেজ কটেজ করা আছে, এখানে থাকতে পারেন এসে। বন্ধুরা এখানে একটা জায়গা রয়েছে যেখানে আগে রোপওয়ে পয়েন্ট ছিল, মানে এখান থেকে রোপওয়ে অপারেট করা হতো ব্রিটিশ আমলে, সেটা অনেক বছর আগেকার কথা। তো সেই রোপওয়ে পয়েন্টটাতে এসেছি, এখানে সেখান থেকে কেবল কার অপারেট করানো হতো। সেই জিনিসগুলো এখন বন্ধ হয়ে গেছে হয়তো, কিন্তু সেই ইনস্ট্রুমেন্টগুলো আজও রয়ে গেছে। তো চলুন তাহলে দেখি সেই জায়গাটা। এই দেখুন এটা হলো সেই পয়েন্টটা যেখান থেকে কেবল কার অপারেট করানো হতো। সেই লোহার বিম টিমগুলো রয়ে গেছে এখনও। এই হলো সেই পয়েন্টটা যেখান থেকে কেবল কার অপারেট হতো। আবার বাইরে বৃষ্টি শুরু হয়েছে, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেল আমাদের জন্য। ওয়েদারটা ভালোই ছিল কালকে, যাই হোক। তো এইখান থেকে ওই দিকে যে কেবল কারগুলো এখনও রয়েছে।
এসে গেছি নেওড়া ভ্যালি রিভার বেডে। কি সুন্দর দেখুন ওপর দিয়ে ঝুলন্ত ব্রিজটা। ঝুলন্ত ঠিক না, মানে এটা গাড়ি চলার জন্য ঠিক অনুকূল না, এই কন্ডিশনটা ভালো না খুব একটা, ওই জন্য গাড়ি দাঁড়িয়ে গেল। আর নিচে হচ্ছে নদীর রিভার বেড, অপূর্ব জায়গা। এখানে ক্যাম্পিং করা, পিকনিক করার জন্য আইডিয়াল স্পট পুরো একদম। বন্ধুরা এটা হলো নেওড়া ভ্যালি ব্রিজ। এই ব্রিজটার ওইদিকে যায় না লোকে, এখানেই গাড়ি পার্ক করিয়ে দেয় আর মানুষ এখানে ঘুরে রিভার বেডে নেমে যায় অনেকে। এখন আমরা সামসিং টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। টি গার্ডেনের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা আছে, দেখাচ্ছি রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা লালিগুলাস ভিউ পয়েন্টের দিকে। দেখুন তাহলে টি গার্ডেনটা কীরকম সুন্দর। এটা দেখুন সামসিং টি গার্ডেন, বহু প্রাচীন এই চা বাগান, বহু প্রাচীন, সেই ইংরেজ আমল থেকেই রয়েছে এই চা বাগান। এখানে প্রচুর লোক কর্মরত অবস্থাতে থাকেন আর কি, চা কর্মী যারা আছেন। বিশাল চা বাগান। আমরা এসে গেছি লালিগুলাস ভিউ পয়েন্টে। লালিগুলাস ভিউ পয়েন্টে কিন্তু প্রচুর লোকের ভিড়। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কার পার্কিং জোন, সব বিভিন্ন রুটের বাস টাসও রিজার্ভ করে এসছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, হ্যাঁ বিভিন্ন রুটের বাস রিজার্ভ করে এসছে। তো উল্টো দিকে দেখা যাচ্ছে কুমাই গ্রাম, দেখাচ্ছি আপনাদের। আর কিছুটা দূরে রয়েছে ভুটান আর ইন্ডিয়া ভুটান বর্ডার, সেটাও দেখা যাচ্ছে। সামনে লেখা রয়েছে আই লাভ সামসিং। বেসিক্যালি সামসিং যে চা বাগানটা এই ভিউ পয়েন্টের ঠিক গায়েই। তো চলুন তাহলে আস্তে আস্তে ভিউ পয়েন্টের দিকে এগোই, এই পার্কিং লটটা ছেড়ে দিয়ে। দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ সামসিং। ক্রমশ আমরা খাদের দিকে যাচ্ছি, সামনে খাদ রয়েছে, খাদ মতো রয়েছে একটা আর কি, এখান থেকে দেখা যাবে। এটাকেই বলে লালিগুলাস ভিউ পয়েন্ট। এই যে দেখুন নিচে সব পিকনিক পার্টিরা পিকনিক করছে। এই দেখুন পিকনিক পার্টিটা পিকনিক করছে। নিচে রয়েছে মূর্তি নদী বয়ে চলেছে। তো এখানে পিকনিক পার্টিটা পিকনিক করছে। নদীটা এইদিকে বাঁক নিয়ে চলে গেছে। আর এই পেছনে যে গ্রামটা, এটাকে বলে হচ্ছে কুমাই গ্রাম। এদিকে ধোঁয়াশা হওয়ার জন্য পাহাড়গুলোকে আর দেখা যাচ্ছে না। বন্ধুরা ঠিক আমার স্ক্রিনের ঠিক মাঝখানটাতে দেখুন একটা সাদা 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 মতো কিছু দেখতে পাচ্ছেন। খুব ক্লিয়ার না অবশ্য, হেজিনেস থাকার জন্য। তো ওইটা হচ্ছে ভুটান, ওই জায়গাটা হলো ভুটান। ভুটানের কী শহর আমি জানি না, তো ওইটা হলো ভুটান। এই ওয়েদারে এই কফি, গরম গরম কফি, সুপার, অ্যাবসলিউটলি অ্যামেজিং। বাইরে এখন টেম্পারেচার 11.1, সে সময় আমরা 1 কাপ গরম কফি খাচ্ছি। এখন সন্ধ্যে 6:15 বাজে। বন্ধুরা এখন রাত্রি 10টা, আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেল আর কি। তো এখন বাইরে টেম্পারেচার হলো 10-এর নিচে, আর প্রচণ্ড শীতের মধ্যে এখন মানে দাঁড়ানো মুশকিল হচ্ছে এখানে। তার সাথে হাওয়া দিচ্ছে, তবুও আমরা খেতে এসেছি। কারণ এখানে সিস্টেম হচ্ছে এই যে এরিয়াটা আছে ডাইনিং এরিয়াটা, এখানে এসে খেতে হয় আর কি। সেজন্য ডিনারটা এখানে খেতে এসেছি। তো দেখুন ডিনারটা কী দিয়েছে আজকে। এই হলো আজকের ডিনার।
রুটি আছে, তার সাথে আলু ভাজা, আর ওখানে রয়েছে চিকেন। এই রাফুল ফ্যাক্টরিটা, ওই ক্যাসারোলটার মধ্যে চিকেন রাখা আছে, আর সাইডে এখানে একটা পেঁয়াজ আর লঙ্কা দেওয়া আছে আর কি। তো এই হলো এখানে খাওয়ার বন্দোবস্ত রাতে, বেশ ভালোই, কারণ গরম গরম খাওয়া এই প্রচণ্ড শীতের রাতে খুব উপভোগ্য হতে চলেছে। তো বন্ধুরা দেখলেন জায়গাটা, রকি আইল্যান্ডের আশপাশে কী কী সব দেখার জায়গা আছে, আছে অনেক কিছুই অ্যাকচুয়ালি। তো সবকটা স্পটই আমার কাছে অফবিট স্পট আর কি, কারণ অফবিট মানে যেখানে মানুষ কম যায়, জানেও লোকে কম, সেই ধরনের স্পট এটা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদেরকে বোঝাতে পেরেছি কম খরচে কীভাবে ঘোরা যায়। গাড়ির ভাড়া ছিল জানিয়ে রাখি 2000 টাকা, কিন্তু গাড়ি বুক করা ছাড়া কোনো উপায় নেই, এটুকু খরচা করতেই হবে, এছাড়া কোনো নেই আর কি, উপায় নেই। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, লাইক শেয়ার করে দেবেন একটু, তাহলে আমি অনেক আরও ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ।